আসসালামু আলাইকুম। বাঙালির বয়ানটা তো আমরা মূলত করেছিলাম রাজনীতির একটা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে, একটা স্কুল অফ লিডারশিপ। নেতৃত্ব উন্নয়ন হবে এবং সেখানে নৈতিক নেতৃত্ব তৈরি করা, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে। এবং আমরা কোনোভাবেই জাতীয় পর্যায়ের নেতৃত্বকে আমরা প্রশিক্ষণ দিতে চাই না। আমরা মাঠ পর্যায়ের, গ্রাম পর্যায়ের নেতৃত্বকে প্রশিক্ষণ করার জন্যই মূলত বাঙালির পাঠশালা গড়ে ওঠা। আমাদের ডায়ালগ প্রোগ্রাম চলছে এখন বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন আসনগুলোতে, বিভিন্ন উপজেলায়, জেলা পর্যায়ে। যেমন ধরেন, ডায়ালগের একটা উদাহরণ দিই, যে আগে নির্বাচন না আগে সংস্কার, এ ধরনের ডায়ালগ। মানে মানুষের মতামত নিচ্ছি, তারপরে আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, কিংবা গণপরিষদের কথা যে বলছে, গণপরিষদ বেশি দরকার না জাতীয় নির্বাচন দরকার। এই ধরনের বিষয়গুলোকে নিয়ে, যেগুলো খুব কিছু সংখ্যক মানুষ যেগুলোকে মুখোমুখি দাঁড় করিয়েছে, বিতর্কের মধ্যে নিয়ে এসেছে, যেগুলো প্রয়োজন ছিল না। এখন ভাবতে হবে যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে রাজনৈতিক দল, তাদের একটু অভিভাবক সুলভ আচরণটা চলে আসতে হবে। তাদের ভাবতেই হবে যে তারা এখন ক্ষমতায়। এখন বলতে পারে, কোথায় আমরা ক্ষমতায়? আমরা তো প্রধানমন্ত্রী না, মন্ত্রী পরিষদে না। প্রয়োজন নাই মন্ত্রী হওয়া, কিংবা প্রধানমন্ত্রী হওয়া, কিংবা স্থানীয় এমপি হওয়া। মানে হইলে পাওয়ার থাকবে, পুলিশ থাকবে, মাসেল থাকবে, সবই থাকবে। ধরলাম এমন কিচ্ছু নাই, তারপরও জনগণের খেদমত করার জন্য যদি আমি অ্যাটিটিউডটা নেই যে ঠিক আছে, জনগণগুলো আমার, এই জনগণগুলো আসবে আমাদের কাছে। এখন দেখেন, বাংলাদেশের কোথাও কিন্তু কোনো স্থানীয় সরকার প্রতিনিধি নাই। আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাই, কাউন্সিলর নাই, পৌরসভার মেয়র নাই, উপজেলার চেয়ারম্যান নাই, জেলা পরিষদের চেয়ারম্যান নাই, তারপরে হচ্ছে গিয়ে কোথায় এমপি নাই। মানে কোথাও কিন্তু নির্বাচিত কোনো প্রতিনিধি নাই। তার মানে কেউ তো আর যাচ্ছে না কারো কাছে। আর প্রশাসক আছে। এখন আপনার কাছে ক্ষমতা নাই, কিন্তু আপনার কাছে তো নেতৃত্ব আছে ওই এলাকায়। ওই এলাকায় আপনি যদি ভাবেন যে, ধরেই নিলাম আমি এই এলাকার একজন প্রতিনিধি, কিংবা আমি এই উপজেলার দায়িত্বে আছি, উপজেলার চেয়ারম্যান, কিংবা ওই এলাকার এমপি। আপনি এমপি হলে কি হবে? আপনি হয়তো কাবিখার সুযোগ পাবেন, আপনি হয়তো একটা বড় সিল দেওয়ার সুযোগ পাচ্ছেন, সংসদে কথা বলার সুযোগ পাচ্ছেন, আইন প্রণয়ন করার সুযোগ পাচ্ছেন, নাহলে পেলেনই না। বা আপনাকে সেলিউট দিচ্ছে অনেক লোক, সালাম দিচ্ছে অনেক, প্রোটোকল দিচ্ছে, সেগুলো না দিল না। কিন্তু আপনি যদি নিজেকে ভাবেন যে হ্যাঁ, এই জনগণ আমার, এই জনগোষ্ঠী, এই এলাকার, আমি তাদের জন্য কাজ করে যাব, এই মাইন্ডসেটটা প্রথমে নিতে হবে। এটার জন্য কাজ করার জন্য কাজের ধরনগুলো তৈরি করতে হবে। আমরা তো একটা সমাজ কর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছি, যে সামাজিক নেতৃত্ব উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের যাতে একটি নেতৃত্ব তৈরি হয়। এবং এগুলো কিন্তু বিএনপির অনেকে কথা বলা শুরু করেছেন। বাট হয়ে আমরা এটা 10 বছর আগে থেকে কথা বলেছি। বাট আমাদের কথা তো 10 জন শুনবে, কিন্তু বিএনপি যখন বলবে তখন 10 কোটি মানুষ শুনবে। 20 কোটি মানুষের মধ্যে ধরে নিলাম আমল করবে হয়তো 5 কোটি মানুষ। তাই তো বিরাট ব্যাপার। আর আমি 10 বছর ধরে কথা বলে মাত্র 20 জন লোককে শোনাতে সক্ষম হয়েছি যে সমাজ কর্মভিত্তিক রাজনীতি বা সামাজিক নেতৃত্ব তৈরির মাধ্যমেই একটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সামাজিকভাবে নিজেদের অবস্থান তৈরি হবে। তাহলে আমি 10 বছরে 20 জনকে বলেছি। তারপরে আমার রাজনৈতিক পরিধি এতটুকুই। সেখানে বিএনপি অনেক সুবিধাজনক জায়গায় রয়েছে। অথবা এই সুবিধাজনক জায়গায় থেকে পজিটিভ কাজগুলো করতে তো আরো বেশি সুবিধা হওয়ার কথা। এখন বিএনপির বিরুদ্ধে কোথায় কোথায় অভিযোগ? বিএনপির বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ যে বিএনপি শুধু নির্বাচন করে। এই অভিযোগটা আমাদের এখন থেকে সরিয়ে ফেলতে হবে যে না, আমরা সংস্কার চাই। সংস্কার তোমাদের থেকে, সকলের থেকে বেশি চাই এবং বেশি করে করব। তবে কিভাবে করব সেটা হচ্ছে প্রক্রিয়ার মাধ্যমে করবে। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা এই কাজগুলো করবে, নির্বাচনটা হয়ে গেলে এই ভয়ঙ্কর বিষয়গুলো থাকবে না। কিন্তু কথায় কথায় আমরা যাতে নির্বাচন কথাটার শব্দটা মুখে না নিই, এটা টেকনিক্যালি করা উচিত। তাহলে কিন্তু একটা প্রলেপ ট্যাগ লাগিয়ে দিবে। আচ্ছা, নির্বাচন তো অবশ্যই, রাজনৈতিক দল তো নির্বাচন চাইবেই, এটা খুবই স্বাভাবিক। নির্বাচন চাওয়াটা কিন্তু এই চাওয়াটাকেই তারা অস্বাভাবিক করে তুলছে কিছু সংখ্যক মানুষ, যে না সংস্কার চায় না। আসলে সংস্কার চাই, তাই সংস্কারের কথাটা আগে বলতে হবে। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপির বিরুদ্ধে কি অভিযোগ? বিএনপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে
পাড়ায় পাড়ায় মাস্তানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, আসলে খুবই কম সংখ্যক হচ্ছে 2-4 জায়গায়। এই এই 56 এই মানে কয়টা, এই 64টা উপজেলায়, তারপরে কিংবা আমাদের 500-র উপরে উপজেলায়, বড় জোর হয়তো পুরো মাসে এক জায়গায় একটা হয়েছে, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারপরও খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে যে বহিষ্কারের একটা কালচার শুরু হয়ে গেছে, সে বহিষ্কারের কালচার দিয়ে মানুষ কিন্তু এগুলা খুব একটা বেশি মাত্রা যে খুবই খুশি হচ্ছে তা না। তার মানুষ কি চায়? মানুষ দেখতে চায় যে এই এই চাঁদাবাজি কিংবা এই এই অন্যায় অত্যাচারগুলো আসলে বিএনপির নাম ভাঙিয়ে কিছু সংখ্যক লোকজন যে করে, সেই বিষয়গুলোকে বিএনপিকে ব্যবহার করছে। অথবা এই ব্যবহার করাটা যাতে কমে যায়, সেটা কমানোর জন্য একটা প্রক্রিয়া তৈরি করতে হবে। বিএনপির বিরুদ্ধে তৃতীয় কি অভিযোগ রয়েছে একটু ভেবে দেখি। বিএনপির বিরুদ্ধে তৃতীয় অভিযোগ রয়েছে জনপ্রিয়তার অভিযোগ। মানে বিএনপির অধিক জনপ্রিয় একটা দল, অতএব জনপ্রিয়তায় কিন্তু একটা বড় ধরনের বিপর্যয়। কেন? জনপ্রিয়তা থাকলে, একটা মানুষের জনপ্রিয়তা থাকলে তার শত্রু বেশি থাকে, তার বিরুদ্ধে মানুষ কথা বেশি বলে, কারণ তাকে সবাই সমীহ করছে, সালাম দিচ্ছে, সম্মান দেখাচ্ছে। এই বিষয়গুলো যখন অপর লোকগুলো দেখে, সেগুলো সহ্য করতে পারে না। তার মানে এটা হচ্ছে এক ধরনের জেলাসি থেকে, মানে প্রতিহিংসা পরায়ণ থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে। এটা ব্যক্তি জীবনেও হয়, সামাজিক জীবনেও হয়েছে এবং রাষ্ট্রীয় জীবনেও হচ্ছে। সেটি হচ্ছে বিএনপি তার শিকার। অতএব জনপ্রিয়তা, তাহলে এটাকে কিভাবে রোধ করতে হবে? এটা কি জনপ্রিয়তা তাহলে আমি বলবো আমি আর জনপ্রিয় থাকতে চাই না, তা তো বলা যাবে না। তার মানে আমার এই জনপ্রিয়তাটা আমাকে ইফেক্টিভলি কাজে লাগাতে হবে। ইফেক্টিভলি কাজে লাগানোর যে প্রক্রিয়া, সেগুলো নিয়ে কথা বলবো। অতএব আজকের বাঙালির পাঠশালায় 2-3টি বিষয় আলোচনা করলাম, অনেক সময় নিয়ে নিয়েছি। সকলকে ধন্যবাদ। পরের পর্বে বিএনপির কোন প্রক্রিয়ায় কাজ করা উচিত, সেখানে বিএনপির বিরুদ্ধে যেমন আমি সবসময় কথা বলতে চাই চরম কঠিনভাবে। কারণ কি? তোয়াক্কা করি না কাউকে। এটা হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট। রাষ্ট্রের স্বার্থে বিএনপি দলকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলাদেশি জাতীয়তাবাদের স্বার্থে, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে। ধন্যবাদ সবাইকে।